গল্প মর্ধাংশে মাস্টারমশাই, লাইকনিতে মোমো সাহা। পর্ব ২৪। তিস্তার সামনে সাদা কাপড়ে মোড়ানো লাশখানা। তবুও তিস্তার মুখে দুঃখের কোনো রেশ নেই। সে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে উঠোনের এক কোণায়। তার সাথে দাঁড়িয়ে থাকা বকুল অবধি কেঁদে কেটে বাসাচ্ছে, অথচ মেয়েটা কাঁদছে না। কি আজব! মেয়েটা কি পাথর হলো? উঠোনের মাঝে নেতিয়ে আছে আহ্লাদি। এতক্ষণ সে গড়াগড়ি খেয়ে কেঁদেছে, আর দেহে কুলোচ্ছে না কাঁদাকাটি। আহ্লাদিকে ধরে বসে আছে দাদি। মেয়েটার পেটে ৩ মাসের সন্তান, অথচ তার স্বামী আজ খাটিয়াতে শুয়ে আছে। কি দুর্ভাগ্য! হায়, গ্রামের লোক কত সান্ত্বনা দিল। মেয়েটা সবসময় শান্তশিষ্ট থাকতো। আহারে, মেয়েটার কপাল পুড়ল শেষমেশ। বোন জামাইয়ের লাশ দেখার পরও তিস্তার হেলদোল না দেখে অবাক হয় বিষাদিনী। সবার অগোচরে ফিসফিস করে বলল, তুমি কাঁদছো না যে? খারাপ লাগছে না দুলাভাইয়ের জন্য? তিস্তা ভাবলেশীনভাবে উত্তর দিল, কই না তো। বিষাদিনী অবাক হয়, তারপর নিজেকে সামলে নেয়। সন্দিহান কণ্ঠে বলল, কেন, বাজে লোক ছিল নাকি সে? এবার অবাক হওয়ার পালা তিস্তার। বিস্ফোরিত নয়নে তাকিয়ে অরেল বিস্ময় নিয়ে বলল, তুমি জানলে কিভাবে বুবু? আমি নারী, পুরুষের প্রতি একজন নারীর ঘৃণার দৃষ্টি আমি বুঝতে পারি। আমারও এমন দৃষ্টি আছে কোনো না কোনো পুরুষের জন্য। তোমায় না বুঝলে হবে। তিস্তা থমকায়। বিষাদিনীর প্রতি তার ভালো লাগা আরও দ্বিগুণ বাড়ে। হঠাৎ করেই বাড়ির পরিবেশে তার বিতৃষ্ণা জন্মায়। সবার অগোচরে বেরিয়ে যায় বাড়ি থেকে। মাস্টার মশাইটা অকারণেই তাকে ধরে নিয়ে এলো এখানে। এর চেয়ে মধুসূকের ঘাট বেশি ভালো ছিল। তিস্তা বেরিয়ে যেতেই তার পিছে পিছে বিষাদিনীও বেরিয়ে যায়। তিস্তাকে সে যতটা চিনেছিল, মেয়েটা যে এত পাষাণ হবে সে ভাবেনি। যতই হোক, নারীর শরীরে অপমানের আঁচড় কেটেছিল সেই মানুষ। দয়া মায়া না থাকাটাই তো স্বাভাবিক। গ্রামের পথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে তিস্তা আর বিষাদিনী। কথার এক পর্যায়ে বিষাদিনী অদ্ভুত স্বরে বলল, তোমার দুলাভাই কিভাবে মারা গিয়েছে শুনেছ কিছু? হ্যাঁ, হৃদরোগের কারণে। তবে শয়তানগো শাস্তি এমনভাবেই দেন সৃষ্টিকর্তা। শাস্তিটা সৃষ্টিকর্তা দিল, নাকি তার সৃষ্টির সেরা জীব দিল, সেটা পরিষ্কার না আমি। বিষাদিনীর কথাই অবাক হয় তিস্তা। ব্রুকুসকে বলল, মানে? ও কিছু না। আচ্ছা, তুমি না হয় তোমার দুলাভাইকে অপছন্দ করতে, কিন্তু তোমার আপু, তাকে তো তুমি ভালোবাসো। তার দুর্দিনে তোমার এত কাঠিন্যতা মানায়? আর তাছাড়া তার তো কুল জুড়ে অন্য কারো আগমনী বার্তা বইছে। আপাত আমার দুর্দিনে দাঁড়ায়নি বুবু। অবশ্য এ নিয়ে আমার রাগ নেই। এখন ওখানে আমার দম বন্ধ লাগছিল। আমার এত কান্নাকাটি ভালো লাগে না, ভয় হয় কেবল। হৃদয় মাঝে কেমন ভয়ঙ্কর প্রলয় হয়, কাউকেই দেখাতে পারি না। তাই ছুটে চলে এসেছি। মানুষটাকে আমি অপছন্দ করতাম ঠিকই, কিন্তু কখনোই চাইনি সে আমার আপার সুখ কেড়ে নিয়ে মৃত্যুর মুখ দেখুক। তাও উপরওয়ালার ইচ্ছে বুঝি অন্য কিছু ছিল। বিষাদিনী ছোট্ট শ্বাস ফেলল। এইটুকু মেয়েও চায়নি কখনো তার সাথে খারাপ আচরণ করা ব্যক্তিটা মারা যাক। কিন্তু সে এত বড় মেয়ে হয়েও প্রতিনিয়ত নিজের বাবার মৃত্যু কামনা করত। বাবা হয়তো তার জীবনে নোংরামির আঁচড় কাটেনি, কিন্তু সহজ সরল মেয়েদের যে ক্ষতি করত। যতই সে বাবা হোক, আগে তো তাকে মানুষ হতে হবে।
মানুষ রূপে অমানুষ হয়ে বেঁচে থেকে আদৌ কোনো লাভ আছে? বিষাদিনী আর তিস্তার নীরব মুহূর্তের মাঝে হাজির হয় দারুণ এক সুপুরুষ। তিস্তাকে দারুণ রঙিন রূপে দেখে পুরুষটা এগিয়ে আসে, মিষ্টি স্বরে বলল, ভালো আছেন তিস্তা? তিস্তা অবাক না হয়ে পারে না। এতদিন পর এই মানুষটার সম্মুখে পড়বে ভাবিনি। এই মানুষটার কাছ থেকে অনেক কিছু জানা বাকি তার। তিস্তাকে চুপ থাকতে দেখে মাহিন আবার প্রশ্ন করল, চিনতে পারেননি আমায়? না চেনার কি আছে? আমার জীবনে দারুণ ক্ষতির কারণ হলেন তো আপনি। আপনাকে না চিনলে হবে? তিস্তার কাট জবাবে সামান্য ভড়কে গেল মাহিন। কিন্তু সে উত্তর দেওয়ার আগেই হঠাৎ তার নজর গেল তিস্তার পাশে দাঁড়ানো রমণীর দিকে। বিস্ফোরিত কণ্ঠে সে বলল, বিষাদিনী আপনি? বিষাদিনী মাহিনের দিকে তাকালো। মাহিনের অবাক দৃষ্টি দেখে সামান্য হাসল, খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ আমি। কেমন আছেন ডাক্তার সাহেব? এই তো ভালোই। আপনি? আমি তো সব সময়ই ভালো থাকি, তাই না? তা এখন কি এই গ্রামেই থাকেন? না না, সদরে থাকি, মাঝে মাঝে আসি। তো আমাদের বাড়িতে যাবেন? আপনার কথা এখনো অনেকে আলোচনা করে। হ্যাঁ, যাব সময় করে। ৩-৪ বছরেও আপনার সময় হয়ে ওঠেনি। বিষাদিনীর প্রশ্নে হাসে মাহিন। প্রশ্নটা এড়িয়ে বলল, আপনি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছেন। তখন বুঝি ভীষণ অসুন্দর ছিলাম? এহেন প্রশংসায়ও আর ৫টা মেয়ের মতন লজ্জায় কুঁকড়ে যায়নি বিষাদিনী। স্বাভাবিকভাবে আরও টুকটাক কথা হলো দুজনের মাঝে। তিস্তা কেবল হাঁ হয়েই তাকিয়ে রইল। তার বোধগম্য হলো না ব্যাপারটা। দুইজন দুই মেরুর প্রাণী হয়েও পরিচিত কিভাবে? অবশেষে বিষাদিনীর আলাপ আলোচনা শেষ হলো। মাহিনকে বিদায় জানিয়ে সে তিস্তার হাত ধরে আবার হাঁটা ধরল গ্রামের পথ ধরে। তিস্তা ফিরে চাইল মাহিনের দিকে। মাহিন এখনো তাদের দিকে তাকিয়ে আছে। মাহিনের দৃষ্টিতে কেবল মুগ্ধতা ছড়িয়ে আছে, উপচে পড়া মুগ্ধতা। কিন্তু কার জন্য সেই মুগ্ধতা? বিষাদিনী নাকি তিস্তা? মাহিনের থেকে বেশ কিছুটা দূরে যেতেই বিষাদিনীর কিছু মনে পড়ল। থেমে গেল তার পাঁজোড়া। হঠাৎ সন্দিহান কণ্ঠে সে তিস্তাকে বলল, তুমি তখন ডাক্তার সাহেব মানে মাহিনকে কি বললে? তোমার দারুণ ক্ষতির কারণ সে কিভাবে? তিস্তার এবার হুঁশ হলো। সে বিষাদিনী আর মাহিনের আলোচনায় এতই মত্ত হয়েছিল যে নিজের প্রশ্নগুলো ছুড়তে পারেনি মাহিনের দিকে। তিস্তাকে চুপ থাকতে দেখে বিষাদিনী আবারও প্রশ্ন ছুড়ল, বললে না তো কি ক্ষতি? আমার চরিত্র নষ্ট হওয়ার মিথ্যে খবরটা উনিই ছড়িয়েছিল বুবু, অথচ আমার সাথে তেমন কিছুই হয়নি। বিষাদিনী ভারী অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, তার মানে সবাই যা বলে তোমার সাথে আসলে তা ঘটেনি? না, আমাকে কেবল 5 দিন অন্ধকার একটা ঘরে আটকিয়ে রেখেছিল, এছাড়া কিছুই করেনি। কিন্তু গ্রামের মানুষ সেটা বিশ্বাস করেনি, একমাত্র এই ডাক্তারের জন্য। উনিই আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল আমার সাথে খারাপ কিছু হয়েছে। বিষাদিনী সামান্য হুঁচট খেল বোধহয়। ডাক্তার সাহেব মিথ্যে কেন বলেছে? নিশ্চয়ই এর ভেতরে কাহিনী আছে। রাত নেমেছে চারপাশে। তিস্তা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে কেবল পড়তে বসেছে। হারিকেনের আলোটা আর একটু বাড়িয়ে দিয়ে পড়ায় মনোনিবেশ করেছে মাত্র। হঠাৎ তার ঘরে ধীর গতিতে কেউ প্রবেশ করল। তিস্তা সামান্য চমকে তাকাতেই দেখল একদম সাদা ধবধবে শাড়ি পরা তার আপা। তিস্তা নিজের বোনের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল।
সাদা শাড়িতে আপাকে কেমন ভয়ঙ্কর লাগছে। তিস্তার ভাবনার মাঝেই আহ্লাদের কণ্ঠস্বর ভেসে এলো, কিরে, কথা বলবি না আমার সাথে? তিস্তা চুপ করেই রইল। কিছুক্ষণ সময় নিয়ে বলল, ও মা, কথা কেন বলবো না? তুমি বসো এখানে। না না, বসতে আসিনি। তোরে একটা দায়িত্ব দিলে পালন করতে পারবি তো? তিস্তা ভ্রু কুঁচকে বলল, কি? আমার সন্তানকে তুই মানুষ করতে পারবি? আপার কথায় তিস্তা বিচলিত হলো। আবার মাথায় কি অন্য কিছু ঘুরছে? তাড়াতাড়ি খাট থেকে নেমে আপাকে জড়িয়ে ধরল তিস্তা। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না, পারবো না। তুমি থাকতে আমি মানুষ করতে যাব কেন? কী সব বলছো আপা? আচ্ছা, তুই আগের মতন আমায় ভালোবাসিস তো? নাকি আর মনে পড়ে না আমায়? আমি তোমাকে সবসময়ই ভালোবাসি আপা, এমন করে বলছো যে? আর উত্তর দেয় না আহ্লাদি, কেবল মনে মনে কি যেন ভাবে। আজকে থেকেই তিস্তার মাধ্যমিক পরীক্ষা শুরু। মাস্টার মশাই আর বিষাদিনীর সাথে তিস্তা, কঙ্কনা, বকুল পরীক্ষা দিতে যাচ্ছে। তিস্তা তার সাথে নিজের মাকে আনতে ভুলেনি। চোখগুলো ফুলে ডুল হয়ে আছে মেয়েটার। আজ 2 দিন যাবৎ সে কারোর সাথে কথা বলছে না, কিন্তু যতটুকু মনে হয় মেয়েটা খুব কাঁদছে। কিন্তু কেন? প্লাবনের খানিকটা খটকা লাগলো। ওর দুলাভাই যেদিন মারা গেল, মানে গত 3 দিন আগেও মেয়েটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো মেয়েটার? তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কেন? স্কুলের সামনে এসে দাঁড়িয়েছে সবাই। প্লাবন সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তিস্তা তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছে। প্লাবন বকুল আর কঙ্কনাকে বুঝিয়ে তিস্তার দিকে গেল। প্লাবনকে দেখে তিস্তা মুখটা ঘুরিয়ে নিল। প্লাবন বেশ অবাক হলো তিস্তার আচরণে। এমন করছে কেন মেয়েটা? প্লাবন অবাক কণ্ঠে বলল, এমন করছিস কেন তুই? কথা বলছিস না যে আমার সাথে? আমি কিছু করেছি? তিস্তা তবুও চুপ। প্লাবনের একটু রাগ উঠল। দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব হয়েছিস? একটা কথা জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয়, জানিস না? কি হয়েছে তোর? নাটক করছিস কেন? আমার কিছু হয়নি। আপনি আমার সামনে আর কখনোই আসবেন না। চলে যান এখান থেকে। প্লাবন তার চোখ বনে গেল। এ কেমন কথার ধরন মেয়েটার?